একদম রেডি, আমরা যাব অরুণাচল। হ্যাঁ, অনিকেতের সঙ্গে অরুণাচল। যারা যাবেন আমার সঙ্গে চলে আসবেন। দেখেই বুঝতে পারছেন কলকাতাতে নেই না, কলকাতাতে এখনো পর্যন্ত এরকম ধরনের কিছু লাগছে না, বোলপুরেও নেই। আমরা চলে এসেছি ওই আমাদের যে আসার জায়গা ছিল অরুণাচল প্রদেশে, একেবারে সোজা সেরগাঁওতে। সেরগাঁওতে রেডবেরি রিভার ভিউ রিসর্ট, একেবারে কামিং নদীর পাশে আমরা এসে হাজির হয়ে গেছি। রওনা দিয়েছিলাম কোথা থেকে? বোলপুর স্টেশন। বুঝতেই পারছেন ট্রেনের ভেতরে আমরা যেরকমটা বলেছিলাম অরুণাচল যাব, বোলপুর স্টেশন থেকে আমরা তিনসুকিয়া এক্সপ্রেসে চড়েছি। একদিন বোলপুরে আসে, সারা সপ্তাহে বুধবারেই কেবল দুপুরবেলায় ট্রেনটা একটাই ছিল। আমরা ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি ট্রেনে করে বেড়াতে যাওয়ার একটা আলাদা মজা। হ্যাঁ, ছোটোবেলার কত কথা মনে পড়ে। মা, দিদি, বোন, আমরা সবাই যেতাম এবং তখন ওই টিফিন ক্যারিয়ারে করে লুচি আর আলুর দম ইত্যাদি তৈরি করে নিয়ে যেত। আমরা ট্রেনে চড়ে প্রথম যেটা ভাবতাম সেটা হচ্ছে বেড়াতে যাওয়া নয়, ওই লুচি আর আলুর দমটা কখন খাওয়া হবে, সেটাই ছিল আমাদের কাছে প্রথম এবং সবচেয়ে বড় আকর্ষণ। তো আজকে আমরা ট্রেনে যাওয়াটা ঠিক করেছিলাম, সেটা হচ্ছে ওই কারণে, ওই লুচি, আলুর দম, চিকেন কষা ইত্যাদি খেতে খেতে যাব। কিন্তু দুপুরবেলায় লাঞ্চে সেটা ঠিক করেছিলাম, কিন্তু অশ্বিনী বৈষ্ণব বা মোদিজির ট্রেন 3.5 ঘন্টা 4 ঘন্টার মতন লেট। কাজেই আমরা খাবারটাকে লাঞ্চের বদলে ডিনারে নিয়ে এসেছি। এখন ডিনার খেতে বসেছি। হ্যাঁ, লুচি আছে, আলুর দমও আছে এবং আমরা খাওয়া দাওয়া শুরু করছি। শাহানা, এই যে আমরা দুজনেই এসে হাজির হয়ে গেছি এবং সবচেয়ে বড় ব্যাপার, এই 2 টায়ারের 2টো তলার সিটই খালি এবং আমরা দুটোতেই দখল করে নিয়ে দুজনেই এখানে আছি। তো খাওয়া দাওয়া করবো এখন। শাহানা গুছিয়ে প্লেট পেতে দিয়েছে। প্লেটটা কীরকম হয়েছে দেখুন। সকালবেলা আমরা গুয়াহাটিতে পৌঁছবো, গুয়াহাটি থেকে আমরা সেরগাঁও। তো আগে এই ট্রেনের ব্যাপারটা একটা জিনিস বলে রাখি, ট্রেনে জার্নি খুব ভালো, ট্রেনে এমনিতে খুব ভালো, কিন্তু ইদানিং ট্রেনের যা মেনটেনেন্স ভাবা যায় না। মানে আমরা যে ট্রেনে যাচ্ছি তিনসুকিয়া, একবার ফোন করে কমপ্লেন করার পরেও টয়লেট ভয়ঙ্কর রকমের নোংরা এবং বিচ্ছিরি রকমের নোংরা। ট্রেনে এই সমস্ত জায়গা, আমাদের শোয়ার জায়গা ভীষণ নোংরা হয়ে রয়েছে। তবুও ট্রেন মানেই তো একটা ঝিক বেড়ানো এবং তার সঙ্গে ছোটোবেলাকার এত স্মৃতি। আমরা ট্রেনে করেই বেড়াতাম। আমার বাবাও রেলে কাজ করতেন, শাহানার বাবাও রেলে কাজ করতেন। তো আমরা রেলে করে ছোটোবেলা থেকেই রেলে বেড়ানোটা আমাদের একটা ব্যাপার ছিল। আজকেও আমরাও যখনই ভারতের মধ্যে যখন কোথাও বেড়াতে যাই, আমরা চেষ্টা করি রেলে করে সেই জায়গায় চলে যাওয়ার। তো এবারে রেলে করে গুয়াহাটি থেকে অবশ্য গাড়িতে করেই যেতে হবে। বাকি বেড়ানোর কথা পরে। এখন আপাতত এই যে লুচি এবং লুচির সঙ্গে আলুর দম। গুয়াহাটিতে নেবেই, গুয়াহাটি শহর ভীষণ ঘিঞ্জি, বেশ নোংরা। একেবারে সোজা বেরিয়ে পড়লাম। শুরু থেকে একটু বলি অরুণাচল কিভাবে আসবেন। অরুণাচল ভীষণ ভালো জায়গা। আর অরুণাচল না 5টা নদী, মূল নদী
5টা ভাগে ভাগ করে দিয়েছে। আমরা যে ধারটায় এসেছি সেই ধারে পড়েছে কামেং নদী, খুব মজার নদী। এই কামেং নদী একটা ধারে ঢুকেছে আসামে, তার নাম হয়ে গেছে ধনশ্রী। একটা ধার দিয়ে ঢুকেছে, তেজপুরের পাশ দিয়ে ঢুকেছে কামেং নদী, আসামে ঢুকেছে, তার নাম হচ্ছে জিয়াভরালি। এই কামেং নদী আবার তিব্বতের ওপর থেকে তৈরি হয়েছে, ওখান থেকে তৈরি হয়ে এসে ব্রহ্মপুত্রে মিশছে, জিয়াভরালি হয়ে যাচ্ছে, ধনশ্রী হয়ে যাচ্ছে, গিয়ে সমস্ত গিয়ে ব্রহ্মপুত্রে মিশছে। তো এই যে কামেং নদী, এই দুপাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর একেবারে। এবং এটাই সবচেয়ে বেশি সবুজ এলাকা ভারতবর্ষের মধ্যে, আবার জনঘনত্বে সবচেয়ে কম, মানুষ ভীষণ কম। এখানে নিশি, মংপা, তারপরে এরকম আপাতিনি, এরকম বেশ কিছু উপজাতি রয়েছে যাদের কথা পরে আবার কোনো এপিসোডে গল্প বলবো। সেই জায়গায় আমরা আসছি। আমরা আমাদের যাত্রাপথ যেটা, সেটা হচ্ছে গুয়াহাটি থেকে আমরা আসবো শেরগাঁও, শেরগাঁও থেকে আমরা যাব বমডিলা হয়ে দিরাং, দিরাং থেকে আমরা চলে যাব তাওয়াং, তাওয়াং থেকে আবার ফেরার পথে আমরা বমডিলাতে থেকে ওখান থেকে নামেরি যাব রিজার্ভ ফরেস্ট, ওখান থেকে আমরা গুয়াহাটি গিয়ে একটা ব্রহ্মপুত্রে ক্রুইজ করার ব্যাপার আছে, আমরা তারপরে ফিরে যাব। এবারে কথা হলো কিভাবে আসবেন। প্রথম কথা হচ্ছে ট্রেনে যারা আসবেন তারা শুনে নিন, হাওড়া থেকে ট্রেন আছে, অনেকগুলো ট্রেন আছে যেগুলো গুয়াহাটি আসে। না হলে আপনারা সোজা শিলিগুড়ি আসতে পারেন, সেখান থেকে গুয়াহাটি আসতে পারেন, জলপাইগুড়ি আসতে পারেন, সেখান থেকে গুয়াহাটি আসতে পারেন, ট্রেনে করে আসতে পারেন। আমার ভারতবর্ষের মধ্যে কোথাও যেতে গেলে আগেই বলেছি যেরকম ট্রেনেই বেশি পছন্দ। এবারে ট্রেনে করে এসে গুয়াহাটি থেকে আপনারা দুটো রুট নিতে পারেন। একটা হচ্ছে তেজপুর হয়ে ভালুকপং হয়ে দিরাং বা বমডিলা হয়ে দিরাং, তারপরে তাওয়াং। আর আরেকটা হচ্ছে গিয়ে ওয়েস্ট কামেং, মানে ব্রহ্মপুত্রের ওধার থেকে আপনারা ঢুকতে পারেন। ওই গুয়াহাটি থেকে আপনারা শেরগাঁও চলে আসলেন, ভীষণ সুন্দর একটা ভার্জিন এলাকা, কালকে সকালবেলা এই সমস্ত ছবি তুলে আপনাদের দেখাবো। আর এখান থেকে আবার দিরাং হয়ে আবার সেই তাওয়াং। এই রুটের মধ্যে ইতিহাস আছে, প্রকৃতি আছে, সমাজ, এতগুলো উপজাতি, তাদের রীতিনীতি বিভিন্ন রকম আছে, আর বৌদ্ধ গুম্ফা এইখানেই, সেই দালাই লামার বিখ্যাত তাওয়াং মনেস্ট্রি। তো সেই সমস্ত আমরা দেখব। আসতে হলে এটা একটা রুট। আর একটা রুট হচ্ছে কি আপনি প্লেনে করে গুয়াহাটি নামুন, গুয়াহাটি থেকে সোজা আবার ওই গাড়ি ধরে এখানে আসতে হবে। ওটা গাড়ি বা বাস, বাসে করেও কিন্তু তাওয়াং পর্যন্ত যাওয়া যায়। সেই বাস কিন্তু ওই তেজপুর দিয়ে আসে এবং ওটা কিন্তু আপনি ভালুকপংয়ে নামতে পারেন, আবার দিরাঙেও নামতে পারেন। সমস্ত স্টপেজ দিতে দিতে সে সেলা টপের ওপর দিয়ে সে যাবে। তো এটা গেল আসা। আর একটা আসার ব্যাপার রয়েছে, এখানে আসতে গেলে একটা ইনার লাইন পারমিট লাগে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় থেকে এবং তারপরে আমাদের স্বাধীনতাও যখন হয়, আমরা আমাদের যারা রাষ্ট্র চালান, যারা ঠিক করেছিলেন, সংবিধান যারা তৈরি করেছিলেন, তারা বলেছিলেন যে না, আদিবাসীদের জন্য কিছু বিশেষ সুবিধে দিতে হবে। তাদের জমি, আদিবাসী এবং প্রান্তিক মানুষজন, এবং যাদের যেখানে আমাদের একটা সীমান্তে টেনশন রয়েছে, সীমান্তে যেখানে লড়াই রয়েছে, সেখানকার মানুষজনদের কিছু আমাদেরকে বিশেষ সুবিধে দিতে হবে। সেই বিশেষ সুবিধাগুলো কীরকম না, সেখানে ঢুকতে গেলে একটা পারমিট লাগবে, সেখানে আপনি জমি কিনতে পারবেন না, এবং সেটা কিন্তু সারা দেশেই ছিল, আছে। 370 ধারা, 371 ধারা এগুলো আছে। এবার 370 ধারাকে তুলে নেওয়া হলো, আপনি কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারেন, আপনি কাশ্মীরে কোনো রকম এন্ট্রি ছাড়াই ঢুকতে পারেন। কিন্তু 371 ধারা আছে, আপনি অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে আপনাকে ইনার লাইন পারমিট নিতে হবে। আপনি অরুণাচল কেন, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, কোথাও আপনি চাইলে জমি কিনতে পারবেন না। আদিবাসীদের জমি কোথাও কেনা যাবে না। এমনকি পশ্চিমবঙ্গের মধ্যেও যদি আদিবাসীদের জমি হয়, সেটাও কিন্তু কেনা যায় না। জেনারেল কাজ, সেখানে গিয়ে একটা জমি কিনতে পারবে না, এটা নিয়ম। তো আমাদের এই যে রুট, সেই রুটে আসতে গেলে ইনার লাইন পারমিট নিতে হবে। আর ইনার লাইন পারমিটের ব্যাপারটা হচ্ছে, আপনাকে অনলাইন আপনি ইনার লাইন পারমিটের জন্য করতে পারেন, বা এখানে আপনার যে এজেন্ট থাকবে তাকে আপনি আধার কার্ড দিয়ে দিলে হবে। এবারে আমরা আধার কার্ড দেওয়ার পরে আমাদেরকে জানানো হলো না, আধার কার্ডে হবে না, আপনারা পাসপোর্ট বা ভোটার কার্ড পাঠান, জানি না কেন। তো যাই হোক, আমরা পাসপোর্ট ছিল, আমাদের পাসপোর্ট পাঠিয়েছি, আমাদের হয়ে গেছে, আমরা ইনার লাইন পারমিট দেখিয়ে এসেছি। যারা আসবেন তারা আগে থেকে কিন্তু নিজেরা এলে ইনার লাইন পারমিটটা করিয়ে আসবেন, গাড়ির এবং আমাদের এই এখানকার। আর একটা মজার হচ্ছে,
যারা তেজপুর দিয়ে আসবেন তারা পাবেন না, কিন্তু যারা শেরগাঁও দিয়ে আসবেন তারা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ড্রাইভার জানালো যে একটু ভুটানে ঘুরে আসবেন। তো আমি ভুটানে তো আমরা গেছি, তো বললো না না সুন্দর একটা ব্রিজ আছে, চলুন আপনাদের দেখিয়ে নিয়েছি। তো আমাদের একটা গিয়ে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ দেখালো, মানে সুন্দর। ভেতরটা গেলাম আমরা, ওই এয়ারলাইন পারমিট লাগলো না ভুটানে ঢুকতে, কেবলমাত্র আমাদের পাসপোর্টই যথেষ্ট ছিল, পাসপোর্ট দেখানো হলো, ওরা আমাদের ছেড়ে দিল, আমরা গেলাম। তারপরে জানলাম আমাদের ড্রাইভার দাদার আসল চাহিদাটা হচ্ছে গিয়ে ওখানে ঢুকে তেল কিনে আনা। কেন তেল কেনা? ডিজেল ভরে আনা। কেন? ওখানে ডিজেলের দাম হচ্ছে 69 টাকা, আর আমরা সবাই জানি আমাদের সমতলে ডিজেলের দাম ওই কম বেশি 98, 97, 96 এরকম একটা ব্যাপার। এতটা কম ডিজেলের দাম, কেবলমাত্র 5 মিনিট গাড়িটা নিয়ে ঢুকলেই সেখান থেকে তেল ভরিয়ে নিয়ে চলে আসা যায়। কাজেই ট্যুরিস্টদের নিয়ে ওরা যেই আসে সঙ্গে সঙ্গে ওরা এই সুবিধাটা নেয়, একেবারে গাড়ি ভর্তি করে তেল নিয়ে চলে এলো। কালকে এরকম আরও অনেক গল্প থাকবে, আমরা এপিসোড সবে শুরু করলাম, অনেক ছবি, অনেক গল্প, অনেক মজার মজার তথ্যও থাকবে, দেখতে থাকুন অনিকেতের সঙ্গে অরুণাচল। এটা পর্ব 1, পর্ব 2 এর জন্য অপেক্ষা করুন। আপাতত এই পর্যন্তই, নমস্কার।